রাম নারায়ণ রাম। আজ মহিষাসুর বধ সমগ্র কড়াচাবুক সংকলন অবলম্বনে এই কড়াচাবুকটি পাঠ করছি। ঠাকুর বলছেন, তোমরা এসেছো, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে মনে হচ্ছে। দেখো, তোমাদের প্রশ্ন উত্তরের মধ্যে আর আমার থাকতে ইচ্ছে করছে না। প্রশ্ন করে আর আমাকে বিব্রত করবে না, কারণ তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিলাম, তাতে কি হলো? প্রশ্নের মীমাংসা না হয় হলো, কিন্তু সমস্যার সমাধান হলো কি? আদতে মীমাংসা না হওয়া অবধি আমার আর কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করছে না। চারিদিকে দেখতে পাচ্ছি শুধু প্রশ্ন আর উত্তর, শুধু কথা আর কথা। এত মূল্যহীন কথার মালা গেঁথে কি হবে বলো তো? তাই বলছি, শুধু প্রশ্ন উত্তরেই শেষ করলে চলবে না। এখন চাই প্রকৃত কাজ। মনটাকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত করে কাজে নামতে হবে। তাই তোমাদের এখন উত্তরমুখী আর দক্ষিণমুখী হতে হবে। উত্তরে হিমালয়, দক্ষিণে সমুদ্র। এই আশ সমুদ্র হিমাচল বেদের ধারায় তোমাদের কর্মের ধারায় প্লাবিত করে দাও। তোমাদের মন হবে উদার, হৃদয় থাকবে অনন্ত প্রসারতায় পরিপূর্ণ। প্রত্যেকের মনকে পর্বততুল্য উচ্চ ও বিশাল এবং সমুদ্রতুল্য গভীরতায় পরিপূর্ণ করে গঠন করো। আমি বলতে চাইছি, তোমরা কাজ কিছু করো, তবেই হবে মর্মে সুসার। শুধু কথা শুনে অলসভাবে আর দিন কাটাতে চেও না। তোমরা আমাকে নিয়ে একটা খেলা পেয়েছো, তাই না? ঠাকুর, এটা কি হলো, ওটা কি হলো, কবে দেশ স্বাধীন হবে, দেশে কবে শান্তি হবে, কবে সকলের খাওয়া পড়ার কষ্ট ঘুচবে, এই দুর্দিন কবে কাটবে, কবে সবাই রুখে দাঁড়াবে, বিপ্লব কবে হবে, সবাই কবে এক হবে, সবাই কবে এক হবে। এইভাবে প্রশ্নের পর প্রশ্ন চলেছে আজ বহু বছর ধরে। প্রশ্ন চলছে, সঙ্গে সঙ্গে উত্তরে মীমাংসাও যে হচ্ছে না তা নয়, কিন্তু উত্তরমুখী আর দক্ষিণমুখী একমুখী হচ্ছে না। কে যে কোন মুখী হয়ে আছে তারই ঠিক নেই। একটা যে কোনো মুখী হয়ে আছে ঠিকই, তবে চেয়ে দেখতে পাচ্ছি সবাই যেন বিপরীতমুখী। সুতরাং কাগজ কলমের সমাধানে সাময়িক বাহবা নেওয়া চলতে পারে, কিন্তু প্রকৃত কোনো কাজের পক্ষে তা কার্যকরী নয়। এখন সেই কাগজ কলমের ফল, প্রশ্ন উত্তরের মীমাংসার ফলটা তো সকলের দেখে নেওয়া উচিত। জীবনে চলার পথে স্কুলে যে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, নামতা ইত্যাদি শেখানো হয়েছিল, বাস্তব জীবনে আমরা সেটা ব্যবহার করছি। জীবনের প্রতি পদক্ষেপে তা কাজে লাগছে ও কাজে লাগাচ্ছি। যেখানে যোগের প্রয়োজন সেখানে যোগ করছি, যেখানে বিয়োগ সেখানে বাদ দিচ্ছি, যেখানে পূরণ সেখানে পূরণ, যেখানে ভাগ সেখানে ভাগ করছি। এইভাবে বাস্তব ক্ষেত্রে অঙ্কের সাহায্য নিয়ে আমাদের চলতে হচ্ছে। কিন্তু প্রশ্ন উত্তরে কাগজ কলমে যে মীমাংসার ফল, বাস্তব জীবনে তার প্রয়োগ কোথায়? কোনো সমস্যার সমাধান তো দেখতে পাচ্ছি না। নিয়মের ব্যতিক্রম করলে জীবনে ঘা খেতে হবে, চরম বিপদের সীমানায় গিয়ে পড়তে হবে। আজ আমরা চারিদিকে নিয়মের ব্যতিক্রমই দেখতে পাচ্ছি। তাই প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমাদের চলতে হচ্ছে। তোমরা বেশ মাঝে মাঝে এসে আমাকে জিজ্ঞাসা করছো কি করতে হবে না হবে, তারপর আমি কি বলি সেটা লিখে নিচ্ছ। এরকমই চলছে। কেউ কেউ সংবাদ পরিবেশন করেই শেষ করছে। এই সংবাদ পরিবেশনে যে যত জারি জুরি কারিগরি দেখাতে পারছে তার তত বাহাদুরি। আমরা তাতেই হইচই করছি। কেমন লিখেছেন তিনি, অদ্ভুত লিখেছেন, অদ্ভুত ঠুকেছেন, খুব উচিত কথা বলেছেন ইত্যাদি। গরম গরম কথা বলতে পত্রিকা খুব বিক্রি হলো। এটা ব্যবসার ফন্দি, আদতে কিছুই হলো না। এই সব বড় বড় কথা, দারুণ দারুণ সমালোচনা পরে পাঠক এমন উত্তেজিত হয়ে উঠলেন যে
চা যে অত্যন্ত গরম তা গেলেন ভুলে। গরম গরম কথার সঙ্গে গরম গরম চা পান করতে গিয়ে জিভটা গেল পুড়ে। জিভই পুড়ল, কাজ কিছুই হলো না। তারপর যখন ঠান্ডা হলো, জিভ নিয়ে টানাটানি। তারপর গরম গেল, ঠান্ডাও গেল। পরের দিন সকালে দেখা গেল শেভিং করে ওই পত্রিকায় দাড়ি মুছছে। তার বিপ্লব শেষ হলো, সংগ্রাম শেষ হলো, দেশের সব কাজই শেষ হয়ে গেল। এটাই এখানকার শেষ কথা। এই রকম সব কাণ্ডকীর্তি দেখে তোমাদের কথা আর শুনতে ইচ্ছা করছে না। তোমরা 5-6 জন দাঁড়িয়ে আছো, দেখেই আমার রাগ হচ্ছে। কাজকর্ম করবে না, শুধু গরম গরম বিষয়বস্তুর কথা নিয়ে বাজারে সুযোগ নেবে। এটা আমি পছন্দ করি না। কাজে নেমে যে গরম কথা বলবে তার দাম দেওয়া যেতে পারে। এরা সব মাঠে নেমে গেছে, শোষক নিপাত করছে। দেশে আর অসুর নেই। এইসব সংবাদ যারা কাজে নামছে তাদের ফটো যদি সংবাদপত্রে ওঠে সেগুলোর দাম আছে বই কি, কিন্তু হওয়া উচিতের দাম না হওয়া অবধি নেই। কি তোমরা রাগ করলে নাকি? প্রশ্নকারী বলছেন, আগে না, আপনি আমাদের শোনাতে পারেন। আপনি উচিত কথাই বলেছেন, আমরা কি করব বলুন? উত্তরে ঠাকুর বলছেন, তোমাদের দেখে কি মনে হচ্ছে জানো? তোমরা দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যবসা করছো। আর এক শ্রেণীর লোকেরা দেবদেবীর মূর্তি নিয়ে হাটে মাঠে ঘাটে ব্যবসা করছে। যে দেশের লোক মূর্তি নিয়ে ব্যবসা করে তাদের কাছে আর কি আশা করতে পারি বলো? আমি ব্যক্তিগতভাবে কাকে বলবো? কাউকে আমার বলার কিছু নেই। তোমাদের শুধু বললাম। আমি কাউকে আক্রমণ করে কিছু বলতে চাই না। তাতেই বুঝে নেবে দেশের কে কি করছে। আমি প্রত্যক্ষ কাজ ভালোবাসি, শুধু গল্পের আসরে বসে থাকতে ভালোবাসি না। প্রশ্নকারী বলছেন, আগে আপনি যা বলেছেন কথাগুলো অত্যন্ত সত্য। এখনও আমাদের চৈতন্য হয় না কেন? উত্তরে ঠাকুর বলছেন, যে দুরবস্থার ভিতরে প্রত্যেকে দিন কাটাচ্ছ, যে অত্যাচার অহরহ সহ্য করছো, তাতেও যদি চৈতন্য না হয় তবে কবে যে হবে তা তো জানি না। শ্মশানে গেলে হবে। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, আপনি যে মনে মনে খুব আঘাত পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন বুঝতে পারছি। আপনি যদি একেবারেই আর কিছু না বলেন তবে সেটুকুনো থেকে তো আমরা বঞ্চিত হব। উত্তরে ঠাকুর বলছেন, তুমি কি মনে করেছো তোমরা যা যা জিজ্ঞাসা করবে আমি শুধু গল্পের মতো কথার পর কথা বলে যাব? এর কি একটা ব্যবস্থা হবে না? প্রশ্নকারী বলছেন, কি ব্যবস্থা হবে বলুন? এর সমাধান কিভাবে হতে পারে? উত্তরে ঠাকুর বলছেন, আমি তো অনেকবার বলেছি, এর উত্তর তো অনেকবার দিয়েছি। আবার যদি বলতে হয় তবে মাঠে নেমেই উত্তর দেব। এরকম 3 তলায় বসে সেই উত্তর দিতে আর ইচ্ছুক নই। প্রশ্নকারী বলছেন, মাঠে নেমেই সেই উত্তরটা দেবেন বললেন, একথা শুনলে তো নানা প্রশ্নের মাধ্যমে জানতে ইচ্ছা হয়। উত্তরে ঠাকুর বলছেন, বলো না, কি জানতে চাও? খেলার মাঠে যখন খেলোয়াড়রা নামে তাদের সমর্থকরা গ্যালারিতে বসে থাকে, তাই না? সেখানেই যেন মনে হয় 2 দলে বিপ্লব শুরু করে দিয়েছে। খেলার মাঠের খেলা নিয়েই এই অবস্থা। 2 দলের ভিতরে যা চলতে থাকে, এক এক সময় দেখা যায় পুলিশের সাহায্য পর্যন্ত নিতে হয়েছে। এর থেকেই বুঝে নিতে পারো বর্তমানে চারিদিকে যা চলছে তাতে সময়ে সময়ে প্রত্যেকেই যেন খেই হারিয়ে ফেলছে। আমরা তা প্রতিনিয়ত হার জিতের খেলা খেলে চলেছি। দুর্মূল্যের বাজারে জিনিসপত্রের দাম গগনস্পর্শী, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এক শ্রেণীর ব্যক্তিরা মূল্য বৃদ্ধি করে রাখাটাই শ্রেয় মনে করছে। আমরাও এবার খেলায় নামব। আমাদের খেলাটা হবে সেই সব মুনাফাখোরদের বিরুদ্ধে, যারা বাজার দর বাড়িয়ে রাখার পক্ষপাতী, তাদের বিরুদ্ধে। আমরা আপ্রাণ চেষ্টা করব ওরা যাতে মূল্য বৃদ্ধি না করতে পারে, আর ওরা চেষ্টা করবে বাড়াতে। এখন শুরু হবে সেই হাডুডু খেলা। ওরা চাইবে আমাদের দাবিয়ে রাখতে, আমরা চাইব ওদের দাবিয়ে রাখতে।
এই খেলাটাই এখন চলবে। এই খেলাটা কবে আরম্ভ হবে জানতে চাইছো তো? সেটা কি করে বলি বলো? এটা তো সৃজনের খেলা নয়, তাই তো সৃজনের যে আরম্ভ হবে সেটা ভাবতে হবে। তাই কোন সিজনে যে আরম্ভ হবে সেটা ভাবতে হবে। এই খেলাটার এখন অত্যন্ত প্রয়োজন। যেভাবেই হোক ওদের দাবিয়ে রাখতেই হবে। এখন তো আমরা প্রকারান্তরে ওদের সাহায্যই করে যাচ্ছি। মনে হয় ওরা যেন আমাদের হেয়ার করে নিয়েছে ওদের দল ভারী করার জন্য। ভাড়াটা যেন বেশিই দিচ্ছে, তাই কেউ কিছু বলতে পারছে না। আর পরোক্ষে বেশিরভাগই ওদের সাহায্য সহযোগিতা করেই চলেছে। আমরা আর ওদের কবলে পড়তে চাই না। আমরা আমাদের কবলে এনে ওদের শায়েস্তা করতে চাই। যারা আজ বুঝেও বুঝছে না ওদের কবলে পড়ে ওদেরই সাহায্য করছে, তারা ঠকবে। আমি বলছি তারা পরে বুঝবে, এর ফল ভোগ করবে। ফল ভোগ করতেই হবে। কেউ রেহাই পাবে না, কেউ লুকিয়ে থাকতে পারবে না। কারণ যার যার পাশের ব্যক্তিরাই সব বলে দেবে কে কীভাবে অর্থ শুষে নিচ্ছে, সেই অর্থ দিয়ে এক একজন কীভাবে ফুটানি করছে সব বেরিয়ে পড়বে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে। এটাই হলো ঠিক কথা। তোমাদের উপরে প্রথমে রাগ করেছি সত্য, তবে রাগটা করাটা যে অযৌক্তিক নয় বুঝতে পেরেছ নিশ্চয়ই। জনগণ আর বসে থাকবে না। ওরা নেমে যাওয়ার মুখী, নিচে নেমে যাওয়ার মুখী নয়, মাঠে নেমে যাওয়ার জন্য তারা প্রস্তুত। তারা সমাজকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে চায়। প্রশ্নকারী বলছেন, মাঠে নেমে যাওয়ার মুখী তো বলছেন, পুরোপুরিটা কবে দেখতে পাবো? উত্তরে ঠাকুর বলছেন, তুমি কি আমাকে গণনা করে সন তারিখ বলতে বলছো? জানো, আমি মানুষের মন নিয়ে চলি। তাদের মনের দিকে তাকিয়ে দেখছি মানুষের মানসিক ক্ষেত্র আগের থেকে অনেক প্রস্তুত। এখন দিকটা ঠিক হয়ে গেলেই উত্তরমুখী আর দক্ষিণমুখী সব একমুখী হয়ে যেতে বাধ্য। তোমরাই চিন্তা করে দেখো ঠিক কিনা। আগেই বলেছি, জনগণের মানসিক ক্ষেত্র প্রস্তুতি পর্ব প্রায় সম্পূর্ণ রূপায়ণের পথে। এখন সুর অসুর, ভালো মন্দ, ন্যায় অন্যায়, দেবতা দানব, সত্য মিথ্যা, শোষক শোষিত শোষক, অত্যাচারিত আর অত্যাচারীর সংখ্যা সঠিকভাবে নির্ণীত হয়ে গেলেই যে কোনো মুহূর্তে শুরু হতে পারে কুরুক্ষেত্র রণ। প্রশ্নকারী বলছেন, ঠাকুর এদিকে একটু দেখুন, এরা আপনার কাছে এসেছে, কি যেন বলতে চাইছে, আমরা জিজ্ঞাসা করব? উত্তরে ঠাকুর বলছেন, তোমরা আবার কারা? এক একজন এক একটা ত্রিশূল হাতে করে তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভক্তরা বলছেন, আগে আমরা যদি প্রত্যেকে ঘরে ঘরে একটা করে ত্রিশূল রেখে দিই তাতে কি আপত্তি আছে? ঠাকুর বলছেন, তোমাদের আবার কি বক্তব্য? প্রশ্নকারী বলছেন, আগে আমরা জনা 10 এসেছি, আমাদের কিছু বক্তব্য আছে। উত্তরে ঠাকুর বলছেন, না না, যদি কেউ রাখতে চায় রাখবে, আর যদি না রাখতে চায় রাখবে না, এটা আপত্তি করার কি আছে? প্রশ্নকারী বলছেন, আমরা কি উদ্দেশ্যে এই ত্রিশূল ঘরে রাখবো? উত্তরে ঠাকুর বলছেন, ত্রিশূল সম্বন্ধে তোমরা তো অনেক কিছুই জানো। ত্রিশূলকে তোমরা মানো, ভক্তি করো। ত্রিশূল কার হাতে থাকে তাও তোমরা শুনেছ, মূর্তিতেও দেখেছ। সুতরাং ত্রিশূলকে যদি আমরা ঘরে এনে মান্য করি তাতে আপত্তিটা কি? আর এই ত্রিশূল নিয়ে তো শুনেছি অনেকে যুদ্ধ বিগ্রহ করেছেন। ত্রিশূলের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম, কোনো ব্যাখ্যাই সঠিকভাবে প্রমাণিত হচ্ছে না। এখন পর্যন্ত প্রায় সব ব্যাখ্যাই একখাতে আর ব্যাখ্যাতেই রয়ে গেছে। শুনেছি গল্প পুরাণে আছে দেবী ভগবতী ত্রিশূলের মাধ্যমে মহিষাসুরকে বধ করেন। ভগবতী দুর্গা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করে যখন ক্লান্ত বিপর্যস্ত, মহিষাসুর যখন তাকে প্রায় নাজেহাল করে তুলেছে, তখন তিনি উপায়ন্তর না দেখে শিবের কাছে প্রার্থনা করলেন, হাত পাতলেন স্বামীর কাছে। শিব নিজ হস্তের মোক্ষম অস্ত্র ত্রিশূলটি দান করলেন শক্তিরূপিণী দুর্গাকে। অবশেষে ওই মোক্ষম অস্ত্রের মাধ্যমেই তিনি দুরন্ত অসুর মহিষাসুরকে নিধন করলেন। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ মহালয়া, আজ মহিষাসুর বধ।
যে তিথিতেই হোক, যে দিনেই হোক, সমাজের অসুরকে বধ করে যে শুভ শক্তির উদ্বোধন করা হয়েছিল, সেই পুণ্য দিবসটিকে স্মরণ করেই মহালয়ার পুণ্য তিথি পালন করা হয়। অমাবস্যার ঘোর অমানিশিতেই যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়। আমাদের মনের সমস্ত অন্ধকার, সমস্ত কলুষ কালিমা যেন বিলীন হয়ে যায়। সমস্ত রিপু, হিংস্রতা ইত্যাদি প্রায় সব কিছুকে দমন করে প্রত্যুষের উষা লগ্নে নবীন সূর্যের আলোকে উদ্ভাসিত হয়ে আমরা যেন নতুন জীবন শুরু করতে পারি। তাই বলছি, যে দিনেই হোক আমরা বুঝে নেব আজকের মহিষাসুরকে বধ করা হয়েছে। সুতরাং শাস্ত্রগত এরকম একটি অস্ত্র শ্রদ্ধেয় ও প্রণম্য হিসাবে ঘরে রেখে দিয়ে প্রতিদিন যদি সেই দিনটির কথা, মহিষাসুর মর্দিনীর কথা স্মরণ করি, বরণ করি, তবে কি আমাদের কাজ বৃথা যাবে? এই ত্রিশূল সেই ত্রিশূল যেটি আমাদের দেবের দেব মহাদেব স্বহস্তে দশপ্রহরণ ধারিণী মা ভগবতীকে অর্পণ করেছিলেন। আমাদের মাও 10 হাতে সেটি গ্রহণ করেছিলেন। আশেপাশে যারা ছিলেন, প্রমাণে আছেন কি না জানি না, শোনা কথা শুনতে শুনতে শোনাতেই রয়ে গেছে। কথিত আছে, শিব যখন পার্বতীকে বলেছিলেন 10 হাতে 10 অস্ত্র নিয়ে 10 জনে কাজ করলে যে কোনো কাজে সিদ্ধি লাভ হবে। এ কথা আমি আগেও কয়েকবার বলেছি, মহালয়া উপলক্ষে আবার বললাম। শোনা যায় মহাদেব সাথে সাথে সিদ্ধিদাতা দেবতা গণেশকে ডেকে বলেছিলেন, তুমি যাও, গণশক্তির অভ্যুত্থান করো, সমাজের সকলের মাথা এক মাথায় আনো, সব সুরকে একত্রিত করে ঐকতানের মাধ্যমে সবাইকে এক সুরে আনো। তুমি সেইভাবে সংগঠনে নামো। কার্তিককে বললেন, তুমি এই ধনুর্বাণ নিয়ে 1 লক্ষ থেকে মায়ের সাথে কাজ করো, 1 লক্ষে লক্ষ্য ভেদ করো। তোমাদের মা দেশের 10-এর কল্যাণার্থে স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, অসুর দমনে আত্মোৎসর্গ করেছেন। তুমি মায়ের অন্যতম হস্তস্বরূপ কাজ করো, তুমিও অসুর নিধনে সহায়তা করো। লক্ষ্মীকে বললেন, তুমি লক্ষ্মী, সকলের শস্য ভাণ্ডার পরিপূর্ণ করো, সকলের আহার সংস্থান করো, হাসিতে খুশিতে অন্নে বস্ত্রে স্বাস্থ্যে সৌন্দর্যে পরিতুষ্ট হয়ে সকলেই যেন নববলে বলীয়ান হয়ে মায়ের পাশে দাঁড়াতে পারে, সমাজের অশুভ শক্তি বিনাশের শক্তি অর্জন করতে পারে, তা দেখার দায়িত্ব অর্পিত হলো তোমার উপর। অন্ন বস্ত্রের হাহাকার দেশে যেন আর না থাকে। এরপর বাকি রইলেন জ্ঞানদায়িনী সরস্বতী। শিব সরস্বতীকে বললেন, দেশের শিক্ষার ব্যবস্থা করতে হবে তোমাকে। অজ্ঞান অন্ধকার দূর করে সকলেই যাতে প্রকৃত জ্ঞানের সন্ধান পায়, সেই জ্ঞানালোকবর্তিকা ধারণ করতে হবে তোমাকে। সত্যের পথ প্রদর্শন করতে হবে, তাহলেই দেশের সকলে ভালো মন্দ শুভাশুভ চিনে নিয়ে প্রকৃত কর্মক্ষেত্র নিরূপণ করতে পারবে। জনগণকে প্রকৃত জ্ঞান দান করে সমাজকে সুন্দরভাবে গঠন করো। এইভাবে প্রত্যেকের উপরই এক একটি গুরুভার অর্পিত হলো। কথিত আছে, 10 হস্তের বর্ণনা স্বরূপ শিব এসব কথা বলেছিলেন। নিজের কথা প্রসঙ্গে তিনি বলেছেন, আমি শিশু বয়স থেকে মাঠে নেমেছি, এখন তোমরা এসেছো, তোমাদের নিয়ে আমি সেইভাবেই আছি, তোমাদের নিয়েও আমি মাঠে নেমে গেছি। কেন নেমেছি জানো? দেশে যাতে শান্তি ফিরে আসে, সমাজে অসুর যাতে নিপাত হয়, তার জন্য। বিবাদ বিচ্ছেদ ভুলে গিয়ে সবাই যেন এক নীতিতে থাকে, এক সমতার সুরে থাকে, তবেই দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। তোমরা সেইভাবে থাকো, সেই সুরে প্রতিষ্ঠিত হও। নিজ হাতের ত্রিশূলটি দেখিয়ে শিব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে বললেন, আমি কোথায় থাকি ঠিক নেই, এই ত্রিশূল রইল তোমাদের জন্য। এই অস্ত্র ন্যায়ের অস্ত্র, এই দণ্ড ন্যায়ের দণ্ড। এই দণ্ডের মাধ্যমে সমাজকে সুন্দর করে গঠন করো। কোনো রকম হিংসাত্মক বুদ্ধি, বিবাদ বিচ্ছেদের সুর থাকবে না। সর্বত্র থাকবে সমতার সুর। সমতার সুরে ভরা জীবজগৎ নিয়েই গঠিত হবে নতুন পৃথিবী, নতুন সমাজ। আগেই বলেছি, ত্রিশূল ন্যায়ের প্রতীক,
ন্যায়ের দণ্ড, আমি ন্যায়ের পূজারী। যেখানেই অন্যায় দেখবে, দুষ্টু মাথা চারা দিয়ে উঠছে দেখবে, এই ত্রিশূল রইল তাদের দমন করার জন্য। এ তো গেল গল্পের শিবের কথা, এখন আমার কথা তোমাদের বলছি। তোমরাও দেখছি জনাদশেক সেই ত্রিশূল হাতে নিয়ে এসেছো। মনে রেখো, শুধু শোভাবর্ধনের জন্য, এই হরগৌরীর নাচ দেখানোর জন্য এই ত্রিশূল নয়। এই ত্রিশূলের 3টি শূলের অন্তর্নিহিত গভীর তাৎপর্য রয়েছে। সেই তাৎপর্য অনুধাবন করতে হবে তোমাদের। এই ত্রিশূল হলো ললাটের জয়টিকা। আমাদের দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন চক্র বিদ্যমান। ললাটে যে চক্রটি অবস্থিত তা আজ্ঞাচক্র নামে অভিহিত। এই আজ্ঞাচক্র ষট চক্রের অন্যতম চক্র বলে বর্ণিত। এই আজ্ঞাচক্রের একদিকে রয়েছে ইরা, অন্যদিকে রয়েছে পিঙ্গলা, মাঝখানে রয়েছে সুষুম্না নাম্নী নারী। এই তিনের সমন্বয়েই এই চক্র। আজ্ঞাচক্র হচ্ছে জ্ঞান নেত্র, শিব শক্তির প্রকৃতি পুরুষের মিলন কেন্দ্র। এই জ্ঞান নেত্রের প্রতীক হচ্ছে ত্রিশূল। আমরা 2 চক্ষু দিয়ে দেখছি, ত্রিনয়নেতেও দেখতে পাচ্ছি না, অনুভব করছি মাত্র। আজও তা মাতৃগর্ভে মুদ্রিত নেত্রের মতো রয়েছে। সেই নেত্র, ওই মুদ্রিত নেত্র পরিস্ফুটিত হয় যখন সুপ্রসব হয়। সেই প্রসব যখন হবে তোমাদের, এই আজ্ঞাচক্র, এই ত্রিনয়ন তখন খুলবে। তখন দেখবে অনন্ত আশ্চর্যের জগৎ, অপার রহস্যময় জগতের সব দ্বার উদ্ঘাটিত হচ্ছে তোমার সামনে। সে বড় অদ্ভুত, বড় সুন্দর। তখন তুমিও বিরাটের স্পর্শে মহিমাময় হয়ে উঠবে, জ্যোতির্ময় হয়ে উঠবে। অন্যকে জ্ঞানের পথ, আলোকের পথ প্রদর্শন করতে পারবে। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, প্রসব বলতে আমরা তো এক প্রসবের কথাই জানি, যে প্রসবের সন্তান ভূমিষ্ঠ হয়। আরেক রকমের প্রসব আছে, তা তো জানি না, একটু বুঝিয়ে বলুন না। উত্তরে বলছেন ঠাকুর, বলছি, প্রসব 2 রকমের। মাতৃগর্ভে হয় কনসেপশন, কথাটা ইংরেজিতে বললাম। তোমরা বলো তো, আমার স্ত্রীর কনসেপশন বা গর্ভ হয়েছে। আরে, কনসেপশন শুধু তোমার স্ত্রীর হবে কেন? তোমার কনসেপশন ধারণা হয় না? কি চমকে উঠলে নাকি? তোমরা বলো না, এই জিনিসটা আমার বেশ ভালো। কনসেপশন হয়েছে? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, তা তো বলি। ঠাকুর বলছেন, তবে তোমার কোনো ব্যাপারে ক্লিয়ার কনসেপশন হয়েছে, তার অর্থ কি? এই জিনিসটা তোমার ভিতরে রয়ে গেছে, তাই না? ভক্ত বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, স্ত্রীর কনসেপশন হয় গর্ভে, আর তোমার কনসেপশন হয় তোমার ভিতরে, তোমার মস্তিষ্কে। ভক্ত বলছেন, আগে হ্যাঁ বাবা। আরও ঠাকুর বলছেন, আরও কনসেপশন আছে। একটা হলো বুঝের কনসেপশন, আর একটা হলো রিয়েলাইজেশন বা উপলব্ধি। সেটাও বুঝের মতো নেই, তবে একটু তফাৎ আছে। তফাৎটা কীরকম জানো? হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট আর হি ইজ ভেরি ক্যানিং। এই দুইয়ের মধ্যে পার্থক্য কিছু আছে বলে মনে করো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, পার্থক্য কিছু আছেই তো। ঠাকুর বলছেন, ঠিক ওই রকম। একটা জিনিস ভালো বুঝলাম, আরেকটা রিয়েলাইজেশন হলো, অর্থাৎ অনুভূতির মাধ্যমে সেটা কনসিভ করলাম, সেটাই হলো কনসেপশন। আগেই বলেছি, আজ্ঞাচক্রই ত্রিনয়ন। এই আজ্ঞাচক্রই ত্রিশূলের প্রতীক। ললাটে যেখানে তিলক পরা হয়, এই ত্রিনয়নের অবস্থিতি সেখানেই। এই রিয়েলাইজেশনের কনসেপশন কি করে হয় জানো? যখন তুমি ঘুমিয়ে থাকো, তখন চোখ বুজেই তো থাকো। তুমি চোখ বুজে থাকো, অথচ স্বপ্নে যখন তুমি কোনো জিনিস দেখো, তখন কে দেখে বলো তো? কে কনসিভ করে? স্বপ্নে তুমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করো, এই গমনাগমন কে করছে? কে দেখছে? স্বপ্ন তো স্বপ্নেই রইল। দেখার বিষয়বস্তুগুলো, বিভিন্ন ঘটনাগুলো সত্য হলো কি না, আছে কি না, সে সম্বন্ধে আমি কিছু বলছি না।
চলচ্চিত্রের রিলের মতো যেসব ঘটনাবলী ঘটে যাচ্ছে আমি সেটার কথা বলছি। অনেক সময় দেখা যায় স্বপ্নে দেখছে এক জায়গায় প্রস্রাব করছে, দেখা গেল বিছানায় প্রস্রাব করে দিয়েছে। স্বপ্নে এক জায়গায় বেড়াতে গিয়ে ঝর্ণার জলে খুব স্নান করেছে, সকালে উঠে দেখা গেল ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে। আবার এক ভোজন বিলাসী হয়তো নেমন্তন্ন বাড়িতে গিয়েই স্বপ্নেই নানা রকম চব্য চস্য লেহ পেয় ভোজন করেছে, তার সত্যই পেট গরম হয়ে গেছে। আবার অনেক সময় স্বপ্নে হয়তো কাউকে সাপে তাড়া করেছে, সে তখন ভয়ে পেয়ে এমন প্রাণপণে ছুটছে যে তাতে কখনো কখনো হার্ট ফেল পর্যন্ত করে ফেলে। তাহলে দেখা যাচ্ছে স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু বাস্তবে তার ক্রিয়াটা থেকে যাচ্ছে। ঘটনা প্রবাহ যত অলীক হোক, কল্পনা হোক, মনের ভিতরে দেখা ক্রিয়ার মতো এমন একটি ঘটনা ঘটে গেছে যে জেগে ওঠার পরও তা রয়ে গেছে। যদি পরে মনে না থাকতো তবে তার দাম থাকতো না। বাস্তবে কিছু পাও বা না পাও, জেগে উঠে যেটা মনে থাকছে তার ফলে কি বোঝা যাচ্ছে? তোমার দেহের ক্রিয়া, মনের ক্রিয়ায় এমন কিছু ফিজিওলজিক্যাল রিঅ্যাকশন হয়েছে যেটা ফেলে দেওয়ার মতো নয়, যাকে তুমি একেবারে অস্বীকার করে উড়িয়ে দিতে পারছো না। স্বপ্নের মাধ্যমে কোনো একটি গুরু উদ্দেশ্য সাধনের জন্যই এই কারণ। প্রকৃতির প্রকৃত নিয়ম থেকেই এটা বুঝিয়ে দিচ্ছে। আমাদের চলার পথে, জীবনযাত্রার প্রতি পদক্ষেপে স্বপ্নের ব্যাপারে প্রয়োজনীয়তা আছে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? স্বপ্নের ঘটনাবলী অলীক, অবাস্তব হতে পারে, তার কোনো মূল্য নেই সে বিষয়ে নিঃসন্দেহ। কিন্তু ঘুমন্ত অবস্থায় আমাদের অভ্যন্তরে স্বপ্ন দর্শন রূপ যে বিরাট ব্যাপারটি অহরহ সংঘটিত হয়ে চলেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর তাৎপর্যপূর্ণ। প্রকৃতির এক বিরাট শক্তির ইঙ্গিত পাওয়া যায় এতে। ঘুমিয়ে আছি অথচ দেখা ক্রিয়ার বিষয়বস্তুগুলো এমনভাবে সজাগ হয়ে ওঠে যে মনের ক্রিয়ার সাথে সাথে দেখা ক্রিয়ার বস্তুগুলো কার্যকরী হয়ে যাচ্ছে। দুটোর যোগাযোগে ঘটনাগুলো ঘটছে। মননে আর স্মরণে স্বাভাবিকভাবে রূপ নিয়ে নিচ্ছে সেই রূপ। ভিতরের সজাগ ক্রিয়ার ফলে বিষয়বস্তুগুলো রূপময় হয়ে উঠছে। সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন অবস্থার মন যদি জাগ্রত অবস্থায় রক্ষা করতে পারো, তাহলে সেই অবস্থার বিষয়বস্তু তুমি জাগ্রত অবস্থায় জানতে পারবে। স্বপ্নে অসম্ভব সম্ভব হয়। জাগ্রত অবস্থার দ্বন্দ্ব, দ্বিধা, সংকোচ, প্রতিকূলতা, অসামর্থ্য স্বপ্নে থাকে না। স্বপ্নের মনের মাত্রা জাগ্রত অবস্থায় রাখতে পারলে সেই সফলতা জাগ্রত অবস্থায়ও আয়ত্ত করতে পারবে। সেই ইঙ্গিতই প্রকৃতি দিচ্ছে। এটাকে বলে ঘুমন্ত সমাধি। সেই অবস্থা ক্রমাগত অভ্যাস করলে জাগ্রত অবস্থায় সেই ফল পাওয়া যায়। এগুলো বুঝতে কিছু অসুবিধা হচ্ছে, তাই না? আর একটু ভিতরে না ঢুকলে বোঝা দুষ্কর হবে বইকি। বিষয়টা তো কঠিন, তবে একবার সহজ করে নিতে পারলে একেবারে জলের মতো সহজ। ভক্ত বলছেন, এই সহজ করে নিতে পারাটাই যে সবচেয়ে কঠিন কাজ বাবা, তুমি আরেকটু বুঝিয়ে বলো। ঠাকুর বলছেন, বুঝিয়েই তো বলছি, তোমরা তো হাতে জ্ঞান চক্ষু নিয়েই এসেছো। এই জ্ঞান চক্ষু বুঝে আছে, এখনো মাতৃগর্ভে আছে। সেই রিয়েলাইজেশনকে কনসিভ করতে পারলে সেটাই ফুটে বের হবে, জ্ঞান নয়ন উন্মিলিত হবে। স্বপ্নে অত্যাশ্চর্য অদ্ভুতপূর্ব ঘটনাবলী যেমন ফুটে বের হয়, সেরকম জাগ্রত অবস্থায় তোমার সামনে ফুটে উঠবে তেজময় আলো। মনে হবে যেন টর্চের আলোর মতো অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে। সে এক অপরূপ আলোর রাজ্য, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা চলচ্চিত্র তো দেখোনি?